প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসির আইসিটির পঞ্চম অধ্যায় মানে প্রোগ্রামিং ভাষা। এই টপিকে আমরা পুরো বেসিকটা নিয়ে আলোচনা করব। প্রোগ্রামিং ভাষা কেন ব্যবহৃত হয় এবং প্রোগ্রামিং ভাষার মধ্যে আমরা কোন কোন উপাদানগুলো পাব। এখন কথা হলো যে আসলে প্রোগ্রামিং ভাষাটা কী বা কেন আমাদের এটা প্রয়োজন। অনেক বড় বড় বা জটিল যে গাণিতিক সমস্যা আছে, মানে বিভিন্ন গাণিতিক যে সমস্যা রয়েছে সেগুলো সমাধান করার জন্য আমরা মূলত প্রোগ্রামিং ভাষাটা ব্যবহার করি, মানে সি প্রোগ্রামটা মূলত করি। এই প্রোগ্রামিং ভাষাকে আমরা তিনটা ভাগে বিভক্ত করতে পারি। অধ্যায়টা ভালোভাবে বোঝার জন্য বা বেসিক যেন আমাদের ভালো করে ক্লিয়ার হয়, এই জন্য আমরা এই টপিকটাকে বা প্রোগ্রামিং ভাষাকে তিন ভাগে বিভক্ত করতে পারি। প্রথম ভাগটা হচ্ছে আমাদের ফ্লোচার্ট। আমাদের ফ্লোচার্ট সম্বন্ধে ধারণা রাখতে হবে এই অধ্যায়ের ক্ষেত্রে। দ্বিতীয় ভাগটি হচ্ছে অ্যালগরিদম। তৃতীয় ভাগটি হচ্ছে অরিজিনালি সি প্রোগ্রাম। এই তিনটা টপিকের সমন্বয় হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং ভাষা অধ্যায়টা। আর এই তিনটা টপিক যদি আমরা ধাপ বাই ধাপ ক্লিয়ার করতে পারি তাহলে আমাদের পুরো অধ্যায়টাই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এই তিনটি টপিক থেকে প্রথম টপিকটি ক্লিয়ার করি। প্রথমটি হচ্ছে ফ্লোচার্ট। আসলে ফ্লোচার্ট হচ্ছে একটি সমস্যা সমাধান করতে গিয়ে যে চিত্রভিত্তিক যে একটা আয়োজন বা চিত্রের সমন্বয়ে যে একটি সমস্যা সমাধান করা, এটাকে আমরা আসলে ফ্লোচার্ট বলি। ফ্লোচার্টের বাংলা নাম হচ্ছে প্রবাহ চিত্র। চিত্রের সহযোগিতায় যে আমরা একটি সমস্যা সমাধান করব এটাকে আমরা আসলে বলি ফ্লো চার্ট। ফ্লো চার্টকে আবার আমরা তিনটি ভাগে বিভক্ত করতে পারি। ফ্লো চার্টও তিনটি ভাগে বিভক্ত। এই তিন ভাগে বিভক্ত করাতে আমরা খুব ভালো করে ফ্লো চার্টটা রপ্ত করতে পারবো। তাহলে প্রথমে বলতে পারি প্রথম ভাগটি হচ্ছে আমাদের সাধারণ ফ্লো চার্ট, আর দ্বিতীয় ভাগটি হচ্ছে ছোট বড়র ফ্লো চার্ট, ছোট বড়র ফ্লো চার্ট, এবং তৃতীয় ভাগটি হচ্ছে ধারার ফ্লো চার্ট, ধারার ফ্লো চার্ট। এই তিনটা ভাগ যদি আমরা ভালোভাবে রপ্ত করতে পারি তাহলে আমাদের ফ্লো চার্টের পার্টটা শেষ হয়ে যাবে। এখন আমাদের বোঝার বিষয় হচ্ছে যে সাধারণ ফ্লো চার্টটা আসলে দেখতে কীরকম, বা ছোট বড়োর ফ্লো চার্টটা দেখতে কীরকম, বা ধারার ফ্লো চার্টটাই দেখতে কীরকম। এই তিনটা পৃথকভাবে আমাদের বুঝতে হবে যে সাধারণ ফ্লো চার্টটা কীভাবে তৈরি, ছোটো বড়োটা কীভাবে তৈরি এবং ধারাটা কীভাবে তৈরি। এই ফ্লো চার্টগুলো তৈরি করতে গেলে আমাদের ফ্লো চার্টের ক্ষেত্রে কিছু উপাদান আছে বা কিছু সংকেত বা চিহ্ন রয়েছে মৌলিক। এই মৌলিক সাজগুলো বা চিহ্নগুলো আমার আগে রপ্ত করতে হবে। এখন আমি এইগুলি তোমাদের লিখে দেখাবো। তাহলে আমাদের প্রবাহ চিত্রের মৌলিক সাজ হচ্ছে টোটাল চারটি। এই চারটি সমন্বয়ে আমরা প্রবাহ চিত্রগুলো অঙ্কন করি, মানে ফ্লোচার্টগুলো অঙ্কন করি। প্রথমটি দেখতে পাচ্ছি কিছুটা ডিম্বাকৃতির, তারপরটি হচ্ছে রম্বসের মতো, তারপরটি হচ্ছে আয়তক্ষেত্রের মতন, এবং সর্বশেষটি হচ্ছে ট্রাপিজিয়ামের মতো বা এরকম কোনাকাটা। তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি এই চারটি হচ্ছে আমাদের মৌলিক সাজ। তাহলে এই ডিম্বাকার যে চিত্রটি, এটি কী জন্য ব্যবহৃত হয় ফ্লোচার্টে? এটি আমাদের প্রোগ্রামের শুরু এবং শেষ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর রম্বসের মতন যে চিহ্নটি, এটি আমাদের ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর এই যে চিত্রটি, এটি আয়তক্ষেত্রের মতো দেখা যাচ্ছে, এটি হচ্ছে আমাদের প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয় বা প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত হয়। একটি সমস্যা যখন আমরা প্রক্রিয়াকরণে নিয়ে যাব বা প্রসেসিং করব, সেই ক্ষেত্রে আমাদের এটি ব্যবহৃত হবে প্রক্রিয়াকরণ বা প্রসেসিংয়ের ক্ষেত্রে। সর্বশেষটি যেটি বলছে আমরা ট্রাপিজিয়ামের মতন, এটি হচ্ছে আমাদের সিদ্ধান্ত প্রতীক। প্রোগ্রামের সিদ্ধান্ত নিতে গেলে আমাদের এই চিহ্নটি ব্যবহার করতে হয়, বা শর্তযুক্ত প্রতীক আমরা এইভাবে মনে রাখতে পারি। এই হলো আমাদের চারটি মৌলিক সাজের আলোচনা। এছাড়াও আমাদের আরও দুইটি সাজ রয়েছে, সেগুলো মৌলিক না, মানে সহযোগী। সেগুলো হলো
বাকিগুলো হচ্ছে এটা যে বৃত্তের মতন ছোটো আকারে এটা হচ্ছে সংযোগকারী, আর এই যে তীরের মতন বা এরো চিহ্নের মতন এগুলো হচ্ছে আমাদের প্রবাহের দিক নির্দেশন করে, মানে তথ্যের দিক নির্দেশন করে। এটি হচ্ছে আমাদের সহযোগী সাজ। আর আমাদের মৌলিক সাজ এই চারটি সমন্বয়ে আমরা বাকি কাজগুলো করব। এখন আলোচনা হচ্ছে যে সাধারণ ফ্লোচার্টটি কীরকম আমরা অঙ্কন করব, তারপরে হচ্ছে ছোটো বড়, এবং সর্বশেষে আমরা অঙ্কন করব ধারাল ফ্লোচার্টটি। তাহলে আমাদের ফ্লোচার্টের টপিক শেষ। তাহলে আমরা এদিক দিয়ে পার্ট করে নিলাম, তিনটি ফ্লোচার্টের জন্য তিনটা পার্ট। প্রথমে আমরা সাধারণটা আঁকবো, তারপরে ছোটো বড়, এবং সর্বশেষে ধারাল ফ্লোচার্ট আঁকবো। তাহলে সাধারণ ফ্লোচার্টটা মোটামুটি মুখস্থ করতে হবে, আমি যেভাবে এঁকে দেবো সেভাবে আঁকতে হবে। প্রথমে এরকম একটা ডিম্ব আকৃতির হবে, তারপরে হবে রম্বসের মতন, তারপরেরটি হচ্ছে আয়তক্ষেত্রের মতন, তারপরে আবার হবে একটি রম্বসের মতন, এবং সর্বশেষটা আবার ডিম্ব আকৃতির হবে। এইভাবে আমরা সাধারণ ফ্লোচার্টটি অঙ্কন করব। এখন আমরা অঙ্কন করব ছোটো বড়টির জন্য আবার এইভাবে একটা ডিম্ব আকৃতি দিব, তারপরে হবে একটি রম্বসের মতন। রম্বসটি দেওয়ার পরে ডিসিশন সিম্বল বা সিদ্ধান্ত প্রতীক আমাদের তিনটি, কারণ আমাদের প্রশ্নে বলা হবে যে এ বি সি তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় বা কোনটি ছোটো নির্ণয় করো। তিনটি যদি সংখ্যা আমাদের এরকমভাবে এই ডিসিশন সিম্বল বা সিদ্ধান্ত প্রতীক আঁকতে হবে আমাদের তিনটি, এবং এই তিনটির জন্য তিনটি আউটপুটের প্রয়োজন পড়বে, যার জন্য তিনটি আউটপুটেরও আমাদের সিম্বল আঁকতে হবে, মানে রম্বসের মতন যে চিহ্নটা সেটা হচ্ছে আমাদের আউটপুটের, এবং এটিকে আমাদের জয়েন করে দিতে হবে এভাবে আমাদের জয়েন করে দিতে হবে, এবং সর্বশেষ আমার এটাকে ক্লোজ করে দিতে হবে। তাহলে কীভাবে আঁকলাম একটু বলি। প্রথমে আমি একটা ডিম্ব আকৃতি দিলাম শুরুর জন্য, আর এটা হচ্ছে ইনপুটের জন্য। তিনটা যদি সংখ্যা, তিনটা আমার সিদ্ধান্ত প্রতীক, আর তিনটা আউটপুটের জন্য তিনটা এই রম্বসের মতো, আর এটাকে তিনোটাকে আমরা জয়েন করার জন্য একটি জয়েনিং চিহ্ন, তারপরে আমরা প্রোগ্রামটা শেষ করে দেব। আর এই পার্টটার সাথে আমাদের এই পার্টটা এডিশন করে দিতে হবে, এবং এটার সাথে এটা এডিশন করে দিতে হবে। আর এই কাজটার উত্তরটা এখানে আসবে, এবং এই কাজের উত্তরটা আসবে এখানে। তাহলে বাকি রইল এইটা। এই দিকের যে সিগন্যালটা এদিক দিয়ে আসবে, এবং এই দিকের সিগন্যালটা আমাদের এই দিক দিয়ে আসবে। এইভাবে আমরা ছোটো বড়োর ফ্লোচার্টটা অঙ্কন করবো। যদি বলে যে তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় বা ছোটো, আমরা মুখস্থভাবে এটা অঙ্কন করে দেবো। আর এটা হচ্ছে সাধারণটা। তাহলে আমাদের এখন বাকি রইল শুধু ধারারটা। তাহলে ধারারটা অঙ্কন করতে গেলে আমাদের আবার রাখতে হবে এরকম ডিম্ব আকৃতির একটি, তারপরে ইনপুটের জন্য আমাদের রম্বসের মতন একটি আঁকতে হবে, তারপরে হবে আমাদের একটা আয়তক্ষেত্রের মতন। আয়তক্ষেত্র দেওয়ার পরে আমাদের একটা জয়েনিং চিহ্ন হবে, এবং জয়েনিং চিহ্নর পরে আমাদের একটি সিদ্ধান্ত প্রতীক হবে। সিদ্ধান্ত প্রতীক হওয়ার পর বরাবর আমাদের দুইটি হবে আয়তক্ষেত্র। এটা আমাদের মুখস্থ করতে হবে, 2-3 বার ট্রাই করলে আমরা পারবো। আর এইখান থেকে এটা উঠবে এই জয়েনিং চিহ্ন, এখানে তীর আকারে থাকবে। আর এই দিক থেকে আরেকটি তীর আকারে চিহ্ন যাবে, সেটা আউটপুটের জন্য, মানে ফলাফল ছাপানোর জন্য, এবং এটি হবে আমাদের প্রোগ্রামটা শেষ করার জন্য। এই ছিল মূলত আমাদের ধারাল ফ্লোচার্টটা। আমি আবার একটু বলছি, প্রথমে আমাদের শুরুর একটা চিহ্ন দেবো ডিম্ব আকৃতির, তারপর হচ্ছে রম্বসের মতন দেবো ইনপুটের জন্য, তারপর এটি হচ্ছে আয়তক্ষেত্র, তারপর একটি জয়েনিং চিহ্ন দেবো, তারপর একটি সিদ্ধান্ত প্রতীক দিব, তারপর আমরা বরাবর দুইটি এই প্রক্রিয়াকরণের গড় দিব, মানে আয়তক্ষেত্র দিব। তারপরে এই লাস্টেটার সাথে আমাদের এই সংযোগকারীর সাথে একটা কানেকশান আমরা জুড়ে দেবো। তারপরে শুধু বাকি থাকবে আমাদের আউটপুটের জন্য এখান থেকে একটি এরো চিহ্ন দিয়ে আউটপুটের জন্য একটি রম্বস সম্বন্ধে চিত্র আঁকবো, এবং সর্বশেষে আমরা প্রোগ্রামটা ক্লোজ করে দেবো। এই ছিল মূলত আজকে আমাদের ফ্লোচার্ট কেন্দ্রিক আলোচনা, যে আমরা কিভাবে সাধারণটা বা ছোটো বড় বা ধারাটি অঙ্কন করব। এখন প্রশ্ন হলো, আমরা কখন বুঝবো যে কি প্রশ্নে বললে আমরা এই সাধারণ ফ্লোচার্টটা অঙ্কন করব। প্রশ্নে কোন কথাগুলো বললে, প্রশ্নে কোন কথাগুলো থাকলে আমরা সাধারণটা অঙ্কন করব, এগুলো আমরা এখন তোমাদের বোঝাবো। যখন প্রশ্নে বলবে যে যোগফল নির্ণয় করো, উদ্দীপকে বলা থাকবে যে এ বি সি তিনটি সংখ্যা, এগুলোর যোগফল নির্ণয় করো, এই যোগফল নির্ণয়ে ফ্লোচার্ট অঙ্কন করো, তাহলে আমরা এই ফ্লোচার্টটা অঙ্কন করব, সাধারণ ফ্লোচার্টটা অঙ্কন করব। আর যদি বলে যে এ বি সি তিনটি সংখ্যা, এই তিনটি সংখ্যার গড় নির্ণয় করো, এই গড় নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করো, তাহলে এটা অঙ্কন করবো। বা তিনজন এই খেলোয়াড়ের এই প্রাপ্ত রান দেওয়া আছে প্রশ্ন, যে অমুক খেলোয়াড় এত করলো, অমুক খেলোয়াড় এত করলো, এইভাবে তিনটি খেলোয়াড়ের রান দিয়ে দিল, বললো যে এই রানের গড় নির্ণয় করো, তাহলে কিন্তু আমরা এটি অঙ্কন করবো।
প্রশ্নে ক্ষেত্রফল এই বের করার কথা বলা হতে পারে, যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, বিষমবাহু ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ বা সামুদ্রিকের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল নির্ণয় করো। এরকম বলা থাকলে এই ক্ষেত্রফল নির্ণয় যদি ফ্লোচার্ট চাই তাহলে আমরা এই সাধারণ ফ্লোচার্ট অঙ্কন করবো। বলা থাকতে পারে যে সেলসিয়াস থেকে ফারেনহাইট রূপান্তর করো, যে আমরা তাপমাত্রার যে মাপার এককগুলো, যে সেলসিয়াসে একটি মান দেওয়া আছে বলবে এটাকে ফারেনহাইটে নাও, তাহলে আমাদের এই ক্ষেত্রে যে ফ্লোচার্ট অঙ্কন করার প্রয়োজন পড়বে সেটা হবে এই সাধারণ ফ্লোচার্ট। বা ফারেনহাইট থেকে সেলসিয়াসে আমাদের রূপান্তর করবে, এরকম বলা থাকলে আমরা এই সাধারণ ফ্লোচার্টটা অঙ্কন করব। আর এছাড়া প্রশ্ন একদম স্পষ্ট বলা থাকবে যে এ বি সি তিনটি সংখ্যা বা এক্স ওয়াই জেড তিনটি সংখ্যা, এই তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় বা কোনটি ছোট তা নির্ণয়ের জন্য ফ্লোচার্ট অঙ্কন করে, তাহলে আমরা এটা মুখস্থ অঙ্কন করে দেব। বা একটু অন্যভাবে বললো যে তিনজন বন্ধু, তিনটি বন্ধু নাম দিলাম আমরা এ বি সি, তারা বাজার থেকে বই কিনে আনলো, লাইব্রেরি থেকে। তারা যে বই কিনলো তাদের বইয়ের মূল্যের মধ্যে সবচেয়ে বেশি কার বইয়ের মূল্য নিয়েছে বের করো, তাহলে বেশি বললে বড়োর সাথে আমরা রিলেট করতে পারি, তাহলে যে বড়োর জন্য এটা অঙ্কন করবো। বা সবচেয়ে কম দামে কে এখন ক্রয় করলো এরকম বলতে পারে, তাহলে ছোটোর জন্য আমরা এই সেম ক্যাটাগরি ফ্লোচার্ট অঙ্কন করব। আর এখন শুধু বাকি রইল আমাদের যে ধারার বিষয়টা, না প্রশ্নে স্পষ্ট উদ্দীপকে বলা থাকবে যে এই এরকম একটা ধারা দেওয়া থাকতে পারে যে প্রথম পদ হচ্ছে 2, দ্বিতীয় পদ হচ্ছে 3, তৃতীয় পদ 5, এভাবে n সংখ্যা পর্যন্ত আমাদের ধারাটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। তাহলে এই ধারার জন্য এই ফ্লোচার্ট তৈরি করে, তাহলে আমরা এই ধারার ফ্লোচার্টটা অঙ্কন করে দেবো। বা এরকম গুণত্ব ধারা থাকতে পারে, এটা হচ্ছে একটা সমান্তর ধারা, যেহেতু ক্রমান্বয়ে 2 করে বৃদ্ধি পেয়ে গেছে, আর একটা গুণত্ব ধারা থাকতে পারে, বা গুণ চিহ্ন দিয়ে বলা থাকতে পারে, বা এই মানের উপর এইভাবে স্কোয়ারও থাকতে পারে, অসুবিধা নেই। আমার ধরে নেওয়া ধারা কেন্দ্রিক এই প্রশ্ন, আর ধারা কেন্দ্রিক প্রশ্নের ক্ষেত্রে আমাদের এই ধারার ফ্লোচার্টটাই অঙ্কন করতে হবে, যার জন্য এটা আমাদের মুখস্থ করতে হবে। তাহলে এই 3টা ফ্লোচার্ট যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে আমরা যে কোনো ফ্লোচার্ট কেন্দ্রিক এই অঙ্ক আমরা সলিউশন করতে পারবো। এই ছিল মূলত আমাদের আজকের বেসিকের প্রথম ক্লাস। দ্বিতীয় ক্লাস আমরা পরবর্তীতে নিয়ে আসবো।